আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক গণিত, দীঘাপতি এমকে কলেজ, নাটোর। তো বন্ধুরা, আজ আলোচনা করছি ম্যাট্রিক্স নিয়ে। তো তোমরা জানো যে ম্যাট্রিক্সটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্রের আসলে প্রথম অধ্যায়। তো ম্যাট্রিক্সে যদি ছোট্ট করে একটু বলি যে কিছু সংখ্যাকে সারি এবং কলামের মাধ্যমে সাজিয়ে যে আয়তাকার বিন্যাসটা তৈরি করা হয়, আসলে সেটাই ম্যাট্রিক্স। তো আমি যদি বিষয়টা একটু দেখাতে চাই তাহলে দেখো, ধরো এই একটা ম্যাট্রিক্স, এর কিছু উপাদান আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা আসলে এখান থেকে সারি বা কলাম আসলে কোনগুলো সেগুলো জানার চেষ্টা করি। তো সারি বলতে যা বোঝানো হয় যে কিছু সংখ্যাকে, এই ম্যাট্রিক্সের ভাষায় বলি যে কিছু সংখ্যাকে আনুভূমিকভাবে রাখলে যে বিন্যাসটা হয়, অর্থাৎ ঠিক এইভাবে যদি কিছু এলিমেন্টকে রাখি আমরা, তাহলে যে বিন্যাসটা হবে সেটাই হচ্ছে আসলে সারি। অনুরূপভাবে এইভাবে যদি কোনো এলিমেন্টকে রাখা হয়, তাহলে এই জিনিসটার নাম হবে কলাম। এই সারি এবং কলামের মাধ্যমেই আসলে একটা ম্যাট্রিক্স তৈরি হয়। তো এখান থেকে যদি আমি সারি কলামকে একটু চিহ্নিত করার চেষ্টা করি, তাহলে দেখো যে এইটা হচ্ছে একটা সারি, অর্থাৎ এইটা হচ্ছে একটা সারি, প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি এবং এটা হচ্ছে তৃতীয় সারি। অনুরূপভাবে এইখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, অর্থাৎ এটা হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। অর্থাৎ এইখানে তিনটা সারি এবং তিনটা কলাম আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যাট্রিক্সের যে 1 2 3 এই যে এলিমেন্টগুলো, এগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে? অর্থাৎ এই প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ নিজস্ব একটা ঠিকানা আছে। সেই ঠিকানাকে চিহ্নিত করার জন্য আমি এর পাশে আরেকটা ম্যাট্রিক্স লিখি। অর্থাৎ এই ম্যাট্রিক্সকে ঠিক আমরা এইভাবে একটু রিপ্রেজেন্ট করব, A11 A12 A13। আচ্ছা, এগুলো কি একটু পরে বলছি। A21 A22 A23 A31 A32 A33। তো এই ম্যাট্রিক্সের দিকে একটু দেখো যে এই ম্যাট্রিক্সে যে এলিমেন্টগুলো আছে, এই প্রত্যেকটা এলিমেন্টকে এক একটি ভুক্তি বলে। কি বলে? এক একটি ভুক্তি। অর্থাৎ এটা একটা ভুক্তি, এটা আরেকটা ভুক্তি, এটা হচ্ছে আরেকটা ভুক্তি। তো এই যে আমি একটু আগে যে কথাটা বললাম যে প্রত্যেকটা ভুক্তির একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্যগুলো আসলে কি, এখানে যে ম্যাট্রিক্সটা লিখেছি সেটা হচ্ছে A11। এইটা রিপ্রেজেন্ট করে প্রথম সারির প্রথম কলামের এলিমেন্ট এটা, অর্থাৎ এটার 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামের এলিমেন্ট। আর ম্যাট্রিক্সকে আমরা জানি যে এইভাবে রিপ্রেজেন্ট করে সারি বাই কলাম। এটাকে অবশ্যই বাই বলতে হবে, এটা ইন্টু বা হচ্ছে গুণ না, এটাকে বলতে হবে সারি বাই কলাম। অর্থাৎ এটা হচ্ছে প্রথম সারির প্রথম কলাম। অনুরূপভাবে এইটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামের এলিমেন্ট। অনুরূপভাবে এটা প্রথম সারির তৃতীয় কলামের এলিমেন্ট। তো এই যে একটা জিনিস দেখো যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো প্রত্যেকটা জায়গা কিন্তু আলাদা আলাদা, এটার জায়গা আলাদা, এটার জায়গা আলাদা, প্রত্যেকটা জায়গা কিন্তু আলাদা, এবং এইভাবেই কিন্তু আসলে একটা ম্যাট্রিক্স তৈরি হয়। আরেকটা জিনিস দেখো যে এই জায়গার এলিমেন্ট এবং এই জায়গার এলিমেন্ট, এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই, কারণ দুইটা জায়গা আলাদা। অর্থাৎ এর জগতে রাজা, এর জগতে রাজা, অর্থাৎ এর সাথে এর কোনো সম্পর্ক নেই। আর এখান থেকে বলতে পারি যে একটা এলিমেন্টের সাথে অন্য এলিমেন্টের কোনো সম্পর্ক নেই, বিধায় ম্যাট্রিক্সের আসলে নিজস্ব কোনো মান হয় না। তো এখন প্রশ্ন হতে পারে যে ম্যাট্রিক্স দেখতে এমন কেন? এটা হতেই পারে প্রশ্ন যে ম্যাট্রিক্সকে দেখতে কেন এমন হতে হবে। তো সেই বিষয়ে যদি একটু ক্লিয়ার করি, তাহলে এটা একটু আমি মুছে ফেলি। তো প্রথমে আমাকে দেখো যে আমার যে আকারটা, এটা একটা মানুষের মতো। আমি যদিও দেখতে এতটা ভালো না, তো আমার আকারটা একটা মানুষের মতো। অনুরূপভাবে অন্যান্য প্রাণীগুলোর তাদের নির্দিষ্ট একটা আকার আছে।
প্রত্যেকটা প্রাণীর একটা নির্দিষ্ট আকার আছে বা প্রত্যেকটা জিনিসের একটা সুনির্দিষ্ট আকার আছে। তো ম্যাট্রিক্স এখানে কি দোষ করলো? ওরও তো একটা নির্দিষ্ট আকার থাকতে পারে। তো এর আকারটা হচ্ছে যে কিছু এলিমেন্টগুলো নিয়ে হয় এগুলো এইরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা একটা আকার হতে পারে, না হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা আরেকটা আকার হতে পারে, অথবা ডাবল অ্যারো যে ব্যাপারটা এর মধ্যেও থাকতে পারে। অর্থাৎ এর আকারটাই আসলে এমন। ধরো যে y=f(x), এটা একটা ফাংশন, আসলে এর আকারটাই এমন। আচ্ছা, ফাংশনের আকারটা হচ্ছে এমন। আবার যদি এরকম লিখি যে y=x+2, এটা একটা সরলরেখার সমীকরণ। তো সরলরেখার সমীকরণটাই আসলে এমন, অর্থাৎ এর চেহারাটাই হচ্ছে এমন। আবার যদি আমি ভেক্টরকে একটু ডিফাইন করতে চাই, তোমরা শিখে আসছো উচ্চতর গণিতে, যে একটা ভেক্টর যদি আমি লিখি তাহলে তার উপরে হয় অ্যারো চিহ্ন এরকম, অথবা এইভাবে অ্যারো চিহ্ন দিতে হয়। তো একটা ভেক্টরকে রিপ্রেজেন্টও করতেছে আসলে ঠিক এইভাবেই। তো একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে বা নিজস্ব আকার বা আকৃতি আছে। তো ম্যাট্রিক্সেরও থাকবে। তো এই জন্যই আসলে ম্যাট্রিক্সের আকারটা হচ্ছে এমন। তো এখন আসি ম্যাট্রিক্সের বিভিন্ন আকার আকৃতি নিয়ে, যে কি কি আকার আকৃতি ধারণ করতে পারে। দেখো, যে আমি প্রথমে লিখেছিলাম যে এ একটা ম্যাট্রিক্স, এটা ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এটা আমি বলেছিলাম যে এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3টা সারি 3টা কলাম। তো এটাই কি থাকতে হবে সব সময়? না, আসলে এমনটা না। এটা এরকমও থাকতে পারে যে 2টা সারি 3টা কলাম, অর্থাৎ এখানে 2/3 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স এটা। অনুরূপভাবে এইরকমও হতে পারে যে এখানে একটাই সারি বা 3টা কলাম, অর্থাৎ এইটা একটা সারি আর কলাম হচ্ছে 3টা, তার মানে এখানে 1/3 ম্যাট্রিক্স। অনুরূপভাবে এইরকমও হতে পারে যে এইখানে কিন্তু সারি 3টা, অর্থাৎ 1টা 2টা 3টা, কিন্তু কলাম কিন্তু একটা, তার মানে এখানে 3/1 ক্রমের হচ্ছে ম্যাট্রিক্স। এই জায়গাগুলোকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার অফ ম্যাট্রিক্স। তার মানে এইখানে হচ্ছে 3টা সারি এবং একটা কলাম। তো এইরকম আকার আকৃতি হতে পারে। তো এখন প্রশ্ন হতে পারে যে ম্যাট্রিক্সটা শিখে আমরা করবোটা কি, ম্যাট্রিক্সের কাজটা কি, এটা আমাদের কোন কাজে লাগবে। তো এইটাই সম্পর্কে একটু বলি, ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমাদের কলেজের একটা ফ্যাকাল্টি দিয়ে আসলে উদাহরণটা দিই। আমাদের কলেজে মোট 5টা বিল্ডিং। তো আমাদের প্রশাসনিক বিল্ডিংয়ের যে আকারটা সেটা আমি একটু এখানে দেওয়ার চেষ্টা করছি। ঠিক এই রকম। তো এই বিল্ডিংটা আসলে 2টা ইউনিট এবং বিল্ডিংয়ের হচ্ছে 3তলা বিশিষ্ট আসলে বিল্ডিংটা। তো একটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা তলাতে নির্দিষ্ট কিছু রুম আছে বা নির্দিষ্ট কিছু কার্যাবলীর রুম আছে। এখন এইখানে ধরো যে কম্পিউটার ল্যাব আছে। তা এখন কেউ যদি প্রশ্ন করে যে আচ্ছা, এমকে কলেজের কম্পিউটার ল্যাবটা আসলে কোথায়? সাপোজ একটা এক্সাম্পল দেখো যে এমকে কলেজের কম্পিউটার ল্যাবটা আসলে কোথায়। তা এখন যদি প্রশ্ন করে যে ভবনে একে, অর্থাৎ এটা 1 নম্বর ভবন, তাহলে বিষয়টা কেমন হলো দেখো, যে ভবন একে বলছে, এখন ওই বেচারাটা এই কম্পিউটার ল্যাব খুঁজতে খুঁজতে ওর অবস্থা শেষ। তো এই বিষয়টা ঠিক যদি আমরা ঠিক এইভাবে বলতাম যে কম্পিউটার ল্যাবের অবস্থান 1 নম্বর সারির 2 নম্বর কলামে, তাহলে খেয়াল করো যে 1 নম্বর সারির 2 নম্বর কলামটা আসলে এই জিনিসটাই, অর্থাৎ ইন্টারসেক্ট যে পয়েন্টটা সেটাই হচ্ছে আসলে কম্পিউটার ল্যাব। অনুরূপভাবে এখানে হচ্ছে পরীক্ষা কন্ট্রোল রুম। এখন এই জায়গাতে যদি আমি ডেনোট করতে চাই তাহলে ঠিক আমি এভাবে বলতে পারবো যে এটা আসলে 3 নম্বর সারির 1 নম্বর কলামে অবস্থিত। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এইখানে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তো এবার আসো আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরো কেউ আমাকে ফোন দেবে, তাহলে অবশ্যই একটা ফোন নাম্বার দরকার। আমি আমার ফোন নাম্বারকে ঠিক এইভাবে লিখছি
তো একটা জিনিস খেয়াল করো, আমার ফোন নাম্বারের প্রত্যেকটা ডিজিট কিন্তু তার নিজস্ব একটা অবস্থানে বিরাজ করছে, অর্থাৎ জিরোর অবস্থানটা আর এখানে থ্রির অবস্থান কিন্তু এক না। অর্থাৎ এইটাকে যদি আমি একটি ম্যাট্রিক্স রূপে দেখাতে চাই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে একটা সারির 11টা কিন্তু কলাম, তাই না? এরকম প্রত্যেকটা হচ্ছে, এরা হচ্ছে কলাম, এবং এদের অবস্থানগুলোও কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ কেউ যদি আমাকে ফোন করতে চায়, তাহলে এই নাম্বারে ফোন করতে হবে। এখন যদি কেউ মনে করে যে আমি এই 1কে দেবো এইখানে আর এই 2কে দেবো এইখানে, তাহলে সে আমাকে কখনো ফোনে পাবে? অবশ্যই না। অর্থাৎ এইখানে আমার ফোন নাম্বারের যে ম্যাট্রিক্সটা, সেইটা দেখো, যার এলিমেন্টগুলো তাদের নিজস্ব অবস্থানে বিরাজ করছে। এখন এই অবস্থানকে যদি তুমি পরিবর্তন করতে চাও, তাহলে কিন্তু আমাকে ফোন দিয়ে তুমি পাবা না। এইটা একটা হতে পারে। আবার একটা জিনিস দেখো, যে তোমরা মোবাইল রিচার্জ করো না, যে মোবাইল রিচার্জেবল যে কার্ডটা, সেইখানে কিছু ডিজিট থাকে এবং একটা সিকোয়েন্স মেনটেন করে সেগুলো বসানো থাকে। অর্থাৎ আমি এখানে সেগুলো দিচ্ছি, ধরো প্রায় 16টা বা 20টা থাকে। তো একটা জিনিস খেয়াল করো, যে এই ডিজিটগুলো তাদের নিজস্ব অবস্থানে বিরাজ করছে। তুমি যদি এখন ডিজিটগুলো উল্টাপাল্টা করতে চাও, তাহলে সেটা আর কিন্তু রিচার্জেবল হবে না। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানকার প্রত্যেকটা ডিজিট সুনির্দিষ্ট আকারে সুনির্দিষ্ট জায়গাতেই কিন্তু দেয়া। তুমি যদি এই জায়গাটাকে পরিবর্তন করতে চাও, তাহলে এইটা আর রিচার্জেবল হবে না। সো এইখানে কিন্তু ম্যাট্রিক্সের ব্যবহার আছে, অর্থাৎ ডিজিটগুলো একটা সুনির্দিষ্ট স্থানে সাজানো, আর এই বিষয়গুলোকে আসলে আমরা ম্যাট্রিক্স বলি। এরপর আরেকটা উদাহরণ দিয়ে আসলে শেষ করব, সেটা হচ্ছে কিছু সমীকরণ জোট নিয়ে। এই সমীকরণ জোটকে কিভাবে আমরা ম্যাট্রিক্সে রূপান্তরিত করব, সেই বিষয়টা একটু দেখি। তো এই হচ্ছে 3টা সমীকরণ। এই 3টা সমীকরণ কি আমরা কিভাবে ম্যাট্রিক্সকে দেখাতে পারবো, সেটা একটু দেখি। যে এই সমীকরণের 2 বা হচ্ছে 1 বা 2, এগুলোকে বলা হয় সহগ বা কোএফিসিয়েন্ট। এক্স ওয়াই জেডকে আমরা আসলে চলক বলি বা ভ্যারিয়েবল বলি, এবং এই যে 10, 1 এবং 4কে আমরা কি বলি? কনস্ট্যান্ট বলি বা ধ্রুবক। তো এখন একটা জিনিস দেখো, যে এটাকে যদি আমি ম্যাট্রিক্সে লিখতে চাই, তাহলে কিভাবে লিখব? প্রথমে আমরা আসলে সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব, যার অবস্থান এখানে 2 ছিল, এখানে 1, এখানে -2, এখানে 3, এখানে 3, এখানে 2, 2, এখানে 5, এখানে 4, এখানে 3। তাহলে দেখো, এদের সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হলো। এবার এদের চলকগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করি, আছে হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। আর কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স তৈরি করা যায়, সেটা হচ্ছে 10, 1 এবং 4। তো দেখো, যে কিছু সমীকরণ জোটকেও কিন্তু আমরা ম্যাট্রিক্সকে লিখতে পারি। তার প্রসেসটাই হচ্ছে আসলে ঠিক এইরকম। তো এই সামগ্রিক জিনিসকে আমরা যদি আলাদা আলাদা ম্যাট্রিক্স নামকরণ করি, ধরো এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে এক্স, এবং ওই ম্যাট্রিক্সের নাম হচ্ছে বি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এ এক্স ইকাল টু বি এই ফরম্যাটে লিখতে পারবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।